আবারও হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর মধ্যে চলছে তুমুল লড়াই। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইয়েমেনের উপর নতুন করে হামলা চালিয়েছে ইঙ্গো মার্কিন বাহিনী। এবার রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালাতে ইউক্রেন F-16 ব্যবহার করতে পারে দাবি ন্যাটো মহাসচিবের। এদিকে ইউক্রেন যুদ্ধকে পরীক্ষা ক্ষেত্র হিসেবে নিয়েছে আমেরিকা, দাবি ওয়াশিংটন পোস্টের। আরো জানিয়ে দিব, সেনা প্রত্যাহার না করা পর্যন্ত ইসরায়েলি পণবন্দী সেনারা মুক্তি পাবে না, হুঁশিয়ারি হামাসের। আবারও রাখাইনে আরো একটি ঘাঁটি হারালো জান্তা বাহিনী। এবার ইউক্রেনবাসীর স্বপ্ন ধ্বংস করতে পারবে না রাশিয়া, দাবি পশ্চিমাদের। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে চলছে তুমুল বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলছে তুমুল লড়াই। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে তারা দক্ষিণ লেবাননের আল কুবরা পাহাড়ে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। দলটি বলেছে এটি তাদের দিনের চতুর্থ এ জাতীয় হামলা। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা সীমান্তের কাছে রাত এল থালাথিন, আয়তা আশাব ও বিলিদা এলাকায় হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক কম্পাউন্ডে হামলা চালিয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর প্রায় প্রতিদিন লেবাননের সীমান্ত থেকে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনাবাহিনীর পাল্টাপাল্টি গোলাগুলি চলছে। এই 3 মাস ধরে সীমান্তবর্তী এলাকায় এই সংঘর্ষে লেবাননে হিজবুল্লাহর 135 জন যোদ্ধা সহ 180 জনের বেশি নিহত হয়েছেন। অপরদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে দেশটির 20 জন সেনা সদস্য ও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে ইয়েমেনের উপর নতুন করে হামলা চালিয়েছে ইঙ্গো মার্কিন বাহিনী। ইয়েমেনের পশ্চিম অঞ্চলীয় আল হুদাইদা প্রদেশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। লোহিত সাগরে আমেরিকা, ব্রিটেন এবং ইহুদিবাদী ইসরায়েলের জাহাজে যে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী, তার জের ধরে আমেরিকার সেনারা ইয়েমেনের বিরুদ্ধে এই আগ্রাসন চালালো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর যুদ্ধ অপরাধ ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ইয়েমেন লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলের জাহাজ লক্ষ্য করে প্রথমে হামলা শুরু করে। পরে ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকা ও ব্রিটেন বিমান হামলা চালালে হুতি আনসারুল্লাহ আন্দোলন ওই অঞ্চলে আমেরিকা ও ব্রিটেনের সমস্ত জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানিয়েছে, গতকাল শেষ বেলায় হুদাইদা প্রদেশের আল কুওয়াইদি এলাকায় ইঙ্গো মার্কিন বাহিনী 2 দফা হামলা চালায়। তবে এতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি সাবা। এর কয়েক ঘন্টা আগে ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনের রাস ঈসা বন্দরে 3টি হামলা চালায়। এদিকে ডায়না শিপিং কোম্পানি জাহাজ পরিচালনার ক্ষেত্রে সুয়েজ খাল এড়িয়ে চলার ঘোষণা দিয়েছে। কোম্পানিটি বলেছে লোহিত সাগরে হামলা এবং গোলযোগপূর্ণ অবস্থার কারণে তারা এই রুট এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে। গত ডিসেম্বর মাসে প্রথম অর্ধে সুয়েজ খালের এই রুটে যে পরিমাণ আন্তর্জাতিক জাহাজ চলাচল করেছে তার চেয়ে বর্তমানে শতকরা 40% কমে গেছে, সূত্র পার্স টুডে। এবার রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালাতে ইউক্রেন F-16 ব্যবহার করতে পারে, দাবি ন্যাটো মহাসচিবের। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ বলেছেন, পশ্চিমা দেশগুলোর কাছ থেকে F-16 জঙ্গি বিমান পাওয়ার পর ইউক্রেন স্বাধীনভাবে রাশিয়ার গভীর অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে। আমেরিকার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। গতকাল তার এই সাক্ষাৎকার সম্প্রচারের কথা ছিল। প্রকৃতপক্ষে কখন ইউক্রেন সরকার F-16 জঙ্গি বিমান হাতে পাবে, এখন এমন প্রশ্নের জবাবে স্টোলটেনবার্গ বলেন, এ বিষয়ে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলবেন না, কারণ যেসব ন্যাটো সদস্য F-16 যুদ্ধ বিমান দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে তারা সবাই ভিন্ন নীতি থেকেই তা করছে এবং এ ব্যাপারে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে। স্টোলটেনবার্গ বলেন, ন্যাটো জোটের কোন সদস্য দেশ চায় যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনের কাছে F-16 জঙ্গি বিমান সরবরাহ করা হোক। এতে তারা শক্তিশালী হবে এবং পাইলটরা যদি ঠিকমতো প্রশিক্ষণ নিতে পারে তাহলে এই যুদ্ধ বিমান ব্যবহারে শক্তিশালী প্রভাব পড়বে। ফলে ইউক্রেনকে কখন F-16 জঙ্গি বিমান দেওয়া হবে এবং তারা কখন এটা ব্যবহারের উপযোগী হয়ে উঠবে সে বিষয়ে আমি মনে করি সামরিক বিশেষজ্ঞদের পরামর্শ শোনা উচিত। তবে যত তাড়াতাড়ি হয় ততই ভালো। যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা ও পশ্চিমা মিত্রদের কাছে F-16 জঙ্গি বিমান চেয়ে আসছে ইউক্রেন। এক পর্যায়ে ডেনমার্ক এবং নেদারল্যান্ডস ইউক্রেনকে এই বিমান দিতে রাজি হয়।
সূত্র পার্স টুডে। এদিকে ইউক্রেন যুদ্ধকে পরীক্ষা ক্ষেত্র হিসেবে নিয়েছে আমেরিকা, দাবি ওয়াশিংটন পোস্টের। ইউক্রেন যুদ্ধকে ভবিষ্যতে সরাসরি রাশিয়া বা চীনের বিরুদ্ধে যুদ্ধ করার পরীক্ষা ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে আমেরিকা। সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দৈনিক ওয়াশিংটন পোস্ট এই খবর দিয়েছে। ইউক্রেন যুদ্ধে জড়িত উভয় পক্ষের 1 বছরের গৃহীত অভিজ্ঞতার উপর ভিত্তি করে এক গোপন গবেষণার উদ্ধৃতি দিয়ে এই খবরে বলা হয়েছে, এই গবেষণা আমেরিকার পরবর্তী জাতীয় প্রতিরক্ষা কৌশল নির্ধারণ করতে সাহায্য করবে। 20 জন কর্মকর্তার নেতৃত্বে এই গবেষণা রয়েছে, যারা 5টি প্রধান ক্ষেত্রকে চিহ্নিত করে কাজ করছেন। ক্ষেত্রগুলো হচ্ছে বিমান শক্তি, তথ্য যুদ্ধ, টেকসই ও ক্রমবর্ধমান বাহিনী এবং দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন সেনা কর্মকর্তা বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, তারা যাতে যুদ্ধের প্রভাব বুঝতে পারে সেজন্য আমরা তাদের এই সংঘাতে নিয়োজিত করেছি। আরেকজন কর্মকর্তা বলেছেন, ইউক্রেন যুদ্ধলব্ধ অভিজ্ঞতা হবে আমাদের স্থায়ী সম্পদ। মার্কিন কর্মকর্তা আরো বলেছেন, ইউক্রেন দেখিয়েছে যে মার্কিন সৈন্যরা যুদ্ধক্ষেত্রে যা কিছু করে তার সবকিছুই পুনর্মূল্যায়ন করে দেখা দরকার। মার্কিন সরকার ও তার ইউরোপীয় মিত্ররা গত 2 বছর ব্যাপী চলমান ইউক্রেন যুদ্ধকে রাশিয়াকে দুর্বল করার হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে, কিন্তু পশ্চিমা দেশগুলোর এই নীতি কার্যত ইউক্রেনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এবার সেনা প্রত্যাহার না করা পর্যন্ত ইসরায়েলি পণবন্দী সেনারা মুক্তি পাবে না, হুঁশিয়ারি হামাসের। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মিশরের রাজধানী কায়রো এবং ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক ভিত্তিক আলোচনা চলছে। এসব আলোচনার বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও বিভিন্ন সূত্র থেকে কিছু কিছু খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। কায়রোয় মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় হামাসের পক্ষ থেকে নতুন কোনো প্রস্তাব দেওয়া হয়নি। হামাসের একজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, যুদ্ধবিরতির ব্যাপারে হামাস 2 সপ্তাহ আগে যে প্রস্তাব দিয়েছিল এখনো তাতে অটল রয়েছে। হিব্রু দৈনিক ইয়েদিউত আহরণও জানিয়েছে, ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থানরত ইসরায়েলি প্রতিনিধি দল বলেছে, হামাস এখনো তার এই অবস্থানে অটল রয়েছে যে গাজা উপত্যকা থেকে পুরোপুরিভাবে ইহুদিবাদী সেনা প্রত্যাহার করতে হবে। এর আগে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, হামাস ইসরায়েলি কারাগার থেকে 3000 ফিলিস্তিনি বন্দীর মুক্তিতে সন্তুষ্ট থাকতে রাজি হয়েছে। এছাড়া একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত সংগঠনটি তাদের হাতে আটক ইসরায়েলি পণবন্দী সেনাদের মুক্তি দেবে না। আবারও রাখাইনে আরো একটি ঘাঁটি হারালো জান্তা বাহিনী। রাখাইনে আরো একটি ঘাঁটি হারালো জান্তা বাহিনী। বৃহস্পতিবার এ রাজ্যের পেন্নাগিউন শহরে জান্তা নিয়ন্ত্রিত পুলিশের মায়ামা ফাঁড়ি দখলে নিয়েছে দেশটির জাতিগত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শহর থেকে শুরু করে ঘাঁটি সহ রাখাইনের সদর দপ্তর সবই হারাতে বসেছে জান্তা বাহিনী। বিদ্রোহীদের অভিযানে একেবারে নুয়ে পড়েছে, ফুরিয়ে আসছে ক্ষমতার মেয়াদও। শিগগিরই জান্তা মুক্ত হবে রাখাইন। মঙ্গলবার এক বিবৃতিতে রীতিমতো এমন ঘোষণাও দিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো জোট 3 ব্রাদারহুড অ্যালায়েন্স। এ হিসাবে রাখাইনে জান্তাদের মেয়াদ আর মাত্র 3 দিন। নারিনজারা নিউজ দ্য ইরাবতী এই তথ্য জানিয়েছে। বর্তমানে আরাকান যোদ্ধারা রাখাইনে 550তম হালকা পদাতিক ব্যাটালিয়নের বিরুদ্ধে কৌশলগত যুদ্ধে নিযুক্ত রয়েছে। রাজধানী সিতওয়ে শহর থেকে 21 মাইল দূরে অবস্থিত পেন্নাগিউনের একমাত্র ব্যাটালিয়ন। আরাকান আর্মির একটি বিবৃতিতে বলা হয়েছে, যোদ্ধারা রাখাইন রাজ্যের রাথেদাউং, বুথিডাউং, মংডু এবং পেন্নাগিউন টাউনশিপে সামরিক ক্যাম্প, কৌশলগত অপারেশন কমান্ডো ঘাঁটি, ব্যাটালিয়ন এবং ডিভিশন সদর দপ্তরের বিরুদ্ধে কৌশলগত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বিভিন্ন জান্তা ক্যাম্প সম্পূর্ণ দখল করার জন্য অবিরাম আক্রমণ করছে। যোদ্ধারা মিনবিয়া টাউনশিপের অধীনে কান্নি গ্রামের কাছে 9 নম্বর অ্যাডভান্স ট্রেনিং স্কুলের বিরুদ্ধেও লড়াই করছে। আরাকান আর্মির যোদ্ধারা বিভিন্ন অপারেশনাল লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়ে যাচ্ছে, অবশিষ্ট শিবিরগুলো দখল করার প্রচেষ্টা বজায় রেখেছে। এবার ইউক্রেনবাসীর স্বপ্ন ধ্বংস করতে পারবে না রাশিয়া, দাবি পশ্চিমাদের। 3য় বছরে গড়ালো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যুদ্ধের 2 বছর পূর্তির দিন শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমরা এই যুদ্ধ জিতব। ইউক্রেনের জনগণের স্বপ্ন ধ্বংস করতে পারবে না রাশিয়া। আমাদের একটি জাতি হিসেবে পুতিনের বাহিনীর বিরুদ্ধে এই যুদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে। কিয়েভের গোস্টেমেল বিমানবন্দরে এক অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের জীবনের 730 দিন ধরে আমরা যুদ্ধ করছি, আমরা এই যুদ্ধে জিতব। সেদিন হবে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দিন। জেলেনস্কি আরো বলেন, যে কোনো স্বাভাবিক মানুষ চাইবে যুদ্ধের শেষ হোক, কিন্তু আমরা কেউই ইউক্রেনকে শেষ হতে দেব না। যুদ্ধ শেষ হবে আমাদের শর্তে, শান্তির সঙ্গে।
জেলেনস্কি যখন এই ভাষণ দেন তখন তার সঙ্গে উপস্থিত ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডিক্রু এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেইন। ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে শনিবার কিয়েভ সফরে যান এসব পশ্চিমা নেতা। 2022 সালে 24শে ফেব্রুয়ারি গোস্তেমেল বিমানবন্দরে প্রথম হামলা করে রুশ সেনারা। আবারও ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করেছেন। শনিবার বিক্ষোভ করার সময় তেল আবিবের রাজপথ থেকে অন্তত 5 জন আটক হয়েছেন। ইসরায়েলি পুলিশ বিক্ষোভকারীদের দাঙ্গাকারী হিসেবে চিহ্নিত করেছে। 5 জনকে আটক করার কথা জানিয়ে এক্স পোস্টে দেশটির পুলিশ জানিয়েছে, তারা সড়কে যান চলাচলে বাধা তৈরি করেছিলেন, পুলিশের নির্দেশনা মানেননি। তেল আবিবের রাজপথ থেকে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ জলকামান ব্যবহার করেছে। তাদের জোরপূর্বক সড়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। ইসরায়েলের আরো কয়েকটি শহর থেকেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের অবিলম্বে ছাড়িয়ে আনতে একটি চুক্তি সই করার দাবি বিক্ষোভকারীদের। তাদের দাবি, জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ হয়েছে নেতানিয়াহু। এজন্য নেতানিয়াহু সরকারকে পদত্যাগ করতে হবে, প্রধানমন্ত্রী পদ ছাড়তে হবে নেতানিয়াহুকে। এদিকে গাজায় নতুন করে যুদ্ধবিরতির আলোচনায় আবার গতি পেয়েছে। আলোচনা করতে গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিসে গেছে ইসরায়েলের প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দিচ্ছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া।